আসসালামু আলাইকুম দর্শক। ওসমান হাদি। ওসমান হাদি একটা উজ্জ্বল নক্ষত্র ছিল বাংলাদেশের রাজনীতির এবং সে চলে গেছে এবং তাকে ইনফ্যাক্ট হত্যা করা হয়েছে। আ ঢাকা শহরে দিনে দুপুরে এবং সকলের সামনে একটা পাবলিক প্লেসে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওসমান হাদির মৃত্যু নিয়ে নানান রকমের কথা, নানা রকমের জল্পনা, নানা কিছু। কেউ পজিটিভ বলছে, কেউ নেগেটিভ বলছে। নান অফ মানে আমার এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তবে আমার যেই জায়গায় মাথা ব্যথা সেটি হচ্ছে যে এই হত্যা কেন হলো? এই হত্যাটা কেন হলো অ্যাজ ওয়েল অ্যাজ এই হত্যাটাকে সামহাউ ভারতে একটা ভারতের জন্য একটা দরজা খুলে দিল কিনা? নানান রকমের প্রশ্ন মনের মধ্যে জাগে। তারপরে হচ্ছে আপনার খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেল? নানা রকমের প্রশ্ন কিন্তু জাগে। দর্শক, একটা বিষয় যেটি আমার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে যে ওসমান হাদি তিনি আধিপত্যের বিরুদ্ধে লড়াই করলেন। তিনি যদি বেঁচে থাকতেন তিনি কিন্তু গণমাধ্যমের উপরে হামলা, আমি তার বেশ কয়েকটা আহ, বক্তব্য শুনেছি, বেশ কয়েকটা আমি 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 পুরো স্টাডি করছিলাম তার এই যে রিসেন্ট যে বক্তব্যগুলো। তার কোনো একটা বক্তব্যে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে তিনি বলছেন বিএনপির দোষ কোথায়? এই বিএনপির তিনি দোষ বললেন। দ্বিতীয়ত তিনি এনসিপিকে মানে দোষলেন। বৈষম্য বিরোধীকে তারা কেন বিলুপ্ত করলো সেটা নিয়ে দোষলেন। এনসিপি রিস্কে আছে সেটা নিয়ে দোষলেন। এনসিপি করাপ্টেড সেটা নিয়ে এনসিপিকে বললেন। উনি সবাইকে বললেন। মানে একটা সহজ সরল ছেলে রাজনীতি করছে, সে সেভাবেই বলছে। তো তার এসব বক্তব্য শুনে আমার কাছে যদ্দূর মনে হলো সে কখনো চাইতো না যে আপনারা গণমাধ্যমে হামলা করেন। বাংলাদেশের মানুষের কথাই বলছি। গণমাধ্যমে হামলা হোক এটা সে চাইতো না। এই যে হাদির মৃত্যুকে নিয়ে গণমাধ্যম ভাঙচুর, ইন্ডিয়ার হাই কমিশনের দিকে যাত্রা, তারপর চট্টগ্রামে আপনার ইন্ডিয়ান হাই কমিশনের উপরে হামলা এবং আবার বলা হচ্ছে যে আমরাই সিকিউরিটি, এই যে হযবরল একটা অবস্থা বাংলাদেশের মধ্যে, সেই বিষয়গুলো কি আসলে হাদি চাইতেন কিনা এটা আগে ভাবতে হবে, নাকি কোনো এক পক্ষ হাদির মৃত্যুকে আপনার পুঞ্জীভূত করে তারপর এই হামলা বা এই অস্থিতিশীল একটা পরিবেশ করবার চেষ্টা করছে। দেখুন, সর্বপ্রথম আমি যে ব্যাপারটি বলতে চাই সেটি হচ্ছে ভারতের, আমি দোষ কম দিব না, ভারতের দোষ কম এই অর্থে দিব না। ভারত গত ১ বছর ধরে ৫ আগস্টের পর থেকে তারা এক প্রকার ট্রাভেল ট্যুরিস্ট ভিসা ধরেন বন্ধ করে রেখেছে। ভাই, আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি যে ভিসা আপনি বন্ধ করে রাখছেন, আপনি রিজন দিতে পারেন যে ৫ আগস্টে আপনার এইখানে ওইখানে ভাঙচুর হয়েছে বা এইরা। আপনি যদি মেডিকেল ভিসা যদি আপনি কম পরিসরে চালু করতে পারেন, তাইলে আপনি ট্যুরিস্ট ভিসাও কম পরিসরে চালু করতে পারেন। এগুলা হচ্ছে আপনাদের, মানে আমি মনে করি যে ভারতের একটা বলবো ডিপ্লোম্যাটিক মুড, ডিপ্লোম্যাটিক একটা মুভ। হ্যাঁ, এবং তাদের এটা একটা চিন্তার বিষয়। আর ভিসা হচ্ছে একটা প্রিভিলেজ, এটা ভারত কাকে দিবে না দিবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো ফ্যাক্ট নাই। তবে এটার এফেক্ট পড়ে, এটার এফেক্ট আপনার দেশের লাখ লাখ ব্যবসায়ীর উপরে পড়েছে, আপনার অর্থনীতির উপরে পড়েছে। ভারতের অর্থনীতির কথা বলছি, আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের অনেক মানুষ যারা হচ্ছে সেখানে ব্যবসা করতো তাদের উপরেও পড়েছে, ভাইস ভার্সা। এফেক্ট সব জায়গাতেই হয়েছে। এখন এই যে আপনারা ভিসা বন্ধ করলেন, অথচ মোর দেন ৩৫,০০০ আপনার আওয়ামী লীগের নেতাকর্মী তারা ভারতে গেল, পালিয়ে গেল। আম, তারা কিভাবে গেল? ১ নাম্বার, তাদের কি ভিসা ইস্যু করা হয়েছে কিনা সেটা ক্লারিফিকেশন ভারত দিয়েছে কিনা, বা তারা কিভাবে থাকছে সেটা ক্লারিফিকেশন শেখ হাসিনা ক্লারিফিকেশন ভারত দিয়ে দিয়েছে, সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। বাকিদের কথা, এই যে হাদি হাদি হত্যা হলো, হাদি হত্যার পরে যে এই দুইজন অভিযুক্ত, যে দুই ব্যক্তি ভারতে চলে গেল,
তারা কিভাবে ভারত পার হলো? ডেফিনেটলি আমাদের দেশেরও কারোর দায় থাকতে পারে। না হলে সে কিভাবে বর্ডার পর্যন্ত যেতে পারে? তারা কিভাবে বর্ডার পর্যন্ত যেতে পারে? আর বর্ডার তারা কিভাবে ক্রস করতে পারে যদি উভয় পাশে ওই পাশেও যদি লিঙ্ক আপ না থাকে? ডেফিনিটলি ওই পাশের বিএসএফ থেকে নিয়ে সবার সাথে লিঙ্ক আপ ছিল, একটা কানেকশন ছিল, একটা উপর মহল থেকে একটা মানে একটা আ সামহাউ কিছু তো একটা বন্দোবস্ত ছিল, তাই না? তো এই জিনিসগুলোর উপরে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ভারতের উপরে বিরক্ত। ভারতের উপরে কিন্তু কোনো রাগ, ক্ষোভ এগুলোই আছে। হ্যাঁ? কিন্তু যে মানুষ যে ভারতের এগেইনস্ট এ বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে ভারতের কিছু কার্যকলাপের উপর বাংলাদেশের মানুষ ক্ষোভ প্রকাশ করছে। যে ক্ষোভটি আমি ধরেন একটা একটা নদী যেমন আপনাদের আমি যদি বলি তিস্তা ব্যারেজ, হ্যাঁ? তিস্তার কথাই যদি বলি, নদীর কথাই যদি বলি, নদীটাকে আপনি বাঁধ দিয়ে আটকে দেন। ভারতের সাইডে বাঁধ দিয়ে আপনি আটকে দেন। তো হঠাৎ করে যখন আপনার ওই জায়গায় যখন বর্ষা হয় বা পানি জমে গেছে, আপনার এলাকায় ক্ষতিগ্রস্ত, তখন আপনি কি করেন? আপনি বাঁধটা খুলে দেন। যখন আপনি বাঁধ খুলে দেন, হঠাৎ করে যখন পানিগুলো আপনার আ বাংলাদেশে ঢুকে, তখন কিন্তু বাংলাদেশ প্লাবিত হয়ে যায়। বাংলাদেশের কিন্তু ঘরবাড়ি সব ভেসে যায় এবং বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই না? হঠাৎ করে যখন পানি ছাড়েন। তো ১৬ বছর বাংলাদেশের মানুষ ক্ষোভ, রাগ দেখাতে পারে নাই। ১৭ বছর দেখাতে পারে নাই। এখন হঠাৎ করে যখন ওই বাঁধটা ৫ আগস্টের পরে খুলে গেছে, এখন সেই বহিঃপ্রকাশটাই আমরা দেখতে পাচ্ছি। ওকে? এখন সেই বহিঃপ্রকাশটা আরো মানে থেমে যেত আমি মনে করি। আমি থেমে যেত বলেই মনে করি। কিন্তু এই ওসমান হাদির এই ব্যাপারটি আরেকটু বড় করে একটা আর এটাও আমি বলব একটা বড় meticulously ডিজাইনড একটা মুভ ছিল। এবং এই মুভটি বাংলাদেশের রাজনীতিতে অনেক ক্ষতিগ্রস্ত করবে। এবং এই মুভটির পরে আমরা যদি মনে করি যে আমরা আন্দোলন করব, আমরা ভাঙচুর করব, আমরা আ গণমাধ্যম কি দোষ করছে? গণমাধ্যম তো কোনো দোষ করে নাই। এখন আপনাদেরকে মানে এই যে জনগণকে উস্কে দেওয়া, একটা পক্ষ উস্কে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন মাহফুজ আলম, নাহিদ ইসলাম সহ কি বলেছে? যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে পারবো যদি তারা আসামিদের ফিরিয়ে দেন কিংবা যারা ওই পারে আছে তাদেরকে যদি ফিরিয়ে দেয়া হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক ইয়ে হবে। মাহফুজ আলম যিনি সাবেক তথ্য উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু সুন্দরভাবে বললেন, আসিফ কিন্তু সুন্দরভাবে বলল যে গণমাধ্যমের হামলা এগুলো পরিকল্পিত, এগুলো তারা আসলে কাম্য না, এগুলো আসলে তারা চায় না। এক্স্যাক্টলি আন্দোলন কিন্তু আপনার সুন্দরভাবেই হচ্ছিল। তো এই যে আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে এই যে ভাঙচুর, বারবার ৩২, বারবার ৩২, বারবার ভাই একবার তো ৩২ ভাঙছেন। আপনার তো ১০ বার ৩২ ভাঙার দরকার। এখন ৩২ ভাঙতে, ভাঙতে আপনি সেখানে মাঠ করে দিছেন। আবারও আন্দোলন হলে কি আপনি ৩২ এর উপরে গিয়েই কিন্তু লাথি মারবেন, মাটি কোপাবেন তখন? একটা ৩২ আপনি একবার ভাঙছেন তো ভাঙছেন। বারবার কেন ৩২ এর উপর আপনার আঘাত করতে হবে? বারবার তো ৩২ এর উপরে আঘাত করার কিছু নাই। এখন বারবার সেখানে যাচ্ছেন। তার মানে এগুলো হচ্ছে একটা ডিজাইন করা। যেখানে নাহিদ ইসলাম তারপরে হচ্ছে মাহফুজ আলমদের বক্তব্যের সাথে কিন্তু সেটি ম্যাচ করে না। মানে মানে ৩২ এর যে চিত্র সেগুলো কিন্তু ম্যাচ করে না। গণমাধ্যমে হামলা এগুলো ম্যাচ করে না। তাদের বক্তব্য কিন্তু অনেকটা আপনার সফট এবং শান্তিপূর্ণ। কিন্তু আরেক দল যারা হচ্ছে একদমই খুবই আপনার মানে মার কাট সিচুয়েশন তারা আসলে কাদের কথা এগুলো করছে? এগুলো আমাদেরকে ভাবতে হবে। তারা কাদের কথায় করছে? কারা ইনস্ট্রাকশন দিচ্ছে? কোথা থেকে ইনস্ট্রাকশন আসছে? সেগুলো আমাদের ভাবতে হবে। ডেফিনিটলি এটাই হচ্ছে বাংলাদেশের একটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা হচ্ছে বাংলাদেশের একটা পরিকল্পিত ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রের মাধ্যমে যদি পারা যায় বাংলাদেশের রাজনীতিটাকে অস্থিতিশীল করে তোলা এবং এট দ্য সেম টাইম নির্বাচনটাকে পেছানো, এট দ্য সেম টাইম অন্তর্বর্তী সরকারের উপরে ব্লেম যাওয়া, এট দ্য সেম টাইম তারেক রহমানের ফিরে আসার উপরেও যদি আ কিছু করা যায়। তারেক রহমান ফিরে আসবে তখন দেখবেন যে সবকিছুই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু আবার খুব বেশি কিছু একটা ঘটনা ঘটবে না। এই যে আসার আগেই বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন সবকিছুই কিন্তু ঘটতে থাকবে। এখন
গণমাধ্যমে হামলা করে আসলে কারা উপকৃত হলো? কেন? মানে এগুলো কি? এটা তো একটা দেশের প্রতি আঘাত। তাই না? এই যে একটা আপনারা 'প্রথম আলো', 'ডেইলি স্টারকে' যাই মনে করেন না কেন, শীর্ষস্থানীয় পত্রিকা কিন্তু এরাই। মিডিয়া কিন্তু এরাই। তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে গণমাধ্যমের উপরে আঘাত করা মানে হচ্ছে এই যে আমাদের মতো যারা সাংবাদিকরা আছি, তাদের পেটের মধ্যে হচ্ছে লাথি মারা। ঠিক আছে? গণমাধ্যমে আপনি হামলা করলেন। সাংবাদিকরা তো কিছু করে নাই। মানে ওইখানে যারা মানে করে যারা পেট চালাচ্ছে তারা তো কিছু করে নাই। তারা জাস্ট তাদের দায়িত্ব পালন করছে। যে দায়িত্ব তাদের উপরে অর্পিত সেই দায়িত্ব পালন করছে। দ্যাটস ইট। আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে যদি এথিক্যাল সাংবাদিকতা যদি কিছুটাও মেইনটেইন করা হয়, কিছুটা, যদিও বাংলাদেশের ঠিক সাংবাদিকতার এথিক্স অত বেশি কেউ কোনো মিডিয়াই মানে না। ইনফেক্ট পুরো ওয়ার্লড ওয়াইড খুব বেশি মানা হয় কিনা আমার জানা নাই। তবে ডেইলি স্টার কিছুটা মানার চেষ্টা করে। ডেইলি স্টার কিছুটা মানার চেষ্টা করে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনার হাদি হত্যার পাশাপাশি এই যে ভাঙচুর, এগুলো করে একটা দেশকে অস্থিতিশীল করা এবং তার পেছনের ঘটনাগুলো যদি আমরা স্টাডি করতে যাই তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারবো। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন যে হাদির হত্যার সাথে এই যে অগ্নিকাণ্ড বা এই যে মিডিয়া সবকিছুর উপরে যে হামলা, এগুলো কি পরিকল্পিত কিনা? এগুলো কি দেশের রাজনীতি এবং দেশের ভেতরে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এবং নির্বাচন পেছানোর কোনো পায়তারা কিনা? দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।